এক মুঠো ভাত খাওয়ার জন্য এসে বলতেছে যদি একটু ভাত খাওয়াইতে পারেন, একটু ডাল দিয়ে কটা ভাত। এই দেশের মানুষ যখন দুর্যোগ আসে, যখন সংকট আসে, তখন মানুষ শুধু মানুষকেই দেখে। বন্যা পরিস্থিতির আগে মারা গেছে, সাপের কামড়ে মারা গেছে। ওই একটা আচ্ছা। ভয়কে কেন্দ্র করে প্রায় 25টা পরিবার এখনো ঘরে ফিরতে পারতেছে না। হাজার হাজার ত্রাণের গাড়ি, এইটা অন্য কোথাও পসিবল বলে মনে হয় না। সরকারি ত্রাণের হিসেবে আমি গেলামই না। প্রায় 300 সাপে কাটা রোগী নোয়াখালী সদর হাসপাতালে এখন ভর্তির মতো আছে। সেনাবাহিনী দুর্দান্ত রিস্ক নিয়ে অনেক মানুষকে মানে রেস্কিউ করেছে। 80 থেকে 90 ভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, দোকান ব্যবসায়ী যারা ছিল সবাই। সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরে সে যখন চলে যাবে তার মন খারাপ। তখন জিজ্ঞেস করলো যে কি, বললো যে আমার বাসার তো একই অবস্থা। তো সে মুখ ফুটে বলছে না যে তার লাগবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সংবাদ প্রকাশের সাম্প্রতিক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাংস্কৃতিক সংগঠক আরিফ নূর। নূর, আপনাকে স্বাগত। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন নোয়াখালী থেকে সুমন নূর এবং ফেনী থেকে যুক্ত আছেন কামরান হুসাইন নাইম। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে এরই মধ্যে বাংলাদেশের কয়েকটি জেলায় বন্যা আক্রান্ত হয়েছে। বাংলাদেশের ইতিহাসের ভয়াবহতম বন্যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ কয়েকটি জেলা আক্রান্ত হয়েছে। আমরা আজকে কথা বলবো সেই বন্যা এবং বন্যার ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে, যে কেমন আছে বন্যা আক্রান্ত জেলাগুলো। তো আমাদের যারা অতিথি আছেন তারা সরাসরি বন্যার দুর্গত অঞ্চলে ত্রাণ নিয়ে কাজ করেছেন। তেমনি একজন আরিফ নূর, যিনি বন্যা আক্রান্ত জেলাগুলো ত্রাণ সংগ্রহ এবং ত্রাণ বিতরণের ক্ষেত্রে কাজ করেছেন। তো শুরুতেই আরিফ, আমি আপনার কাছে জানতে চাইবো এই যে অভিজ্ঞতাটা, যে সাধারণত আমাদের দেশের বন্যা পরিস্থিতি তৈরি হলে সরকার নেতৃত্ব দেয় ত্রাণের ক্ষেত্রে, কিন্তু এবার একটু পরিস্থিতি ভিন্ন। আমরা জানি যে দেশের গণ অভ্যুত্থানের পরে নতুন সরকার আসলো এবং এই সরকার দায়িত্ব নেয়ার শুরুতেই আসলে এরকম একটা বড় ধরনের একটা ডিজাস্টার তৈরি হয়ে গেল, প্রাকৃতিক ডিজাস্টার। তো সেই ক্ষেত্রে একেবারে গণ উদ্যোগে এবার কিন্তু ত্রাণ বিতরণ এবং ত্রাণ সংগ্রহটা হয়েছে। এই জায়গা থেকে আমি শুরুতে আপনার ত্রাণ সংগ্রহের অভিজ্ঞতাটা আমি জানতে চাই। অভিজ্ঞতা বলতে গেলে আসলে বাংলাদেশে আমি আমি আমার অভিজ্ঞতা, আমার এই বয়সে আমি যতটুকু দেখেছি, যে বাংলাদেশ যদি কখনো কোনো দুর্যোগে আক্রান্ত, তখন ধর্ম, বর্ণ, জাত পাত নির্বিশেষে সাধারণ মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ে, এটা বিশ্বের অন্য কোথাও পড়ে কিনা আমি জানি না। বাংলাদেশ অভূতপূর্ব ঘটনা। মানে এইটা আপনি এবার লক্ষ্য করে দেখবেন। আমি আজকেই কথা বলছিলাম, আমি ফেনী এবং নোয়াখালীতে আমাদের যারা সংগঠক আছেন তাদের সাথে যোগাযোগ করেছি। তাদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে যে ত্রাণের এখন আর কোনো মানে ঘাটতি নেই। যথেষ্ট ত্রাণ আসছে। শুরুর দিকে যেটা হইছে যে আকস্মিকভাবে পানি, এবং এটা তো শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা আপনার এই ভারতের এই হঠাৎ করে সুইচ গেট খুলে দেয়া বা ভেঙে যাওয়া, তারা নানানভাবে বলার চেষ্টা করছে। মানে অপরিকল্পিতভাবে পানি ছেড়ে দেওয়ার যেই মানে তাৎক্ষণিক যেই সমস্যাটা হলো, এটা তো তাৎক্ষণিক ঘটলো, মানুষ দিশেহারা হয়ে গেল। কিন্তু একদিন দুই দিন যেতে যেতেই মানুষ আবার, যারা দুর্গম এলাকায় আটকা পড়েছিল তাদেরকে উদ্ধারের জন্য সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ আমাদের ভলেন্টিয়ার বাহিনীও অনেকে গিয়েছেন, মারা গেছেন পর্যন্ত আপনি জানেন, তারা কাজ করেছেন। কিন্তু সাধারণ মানুষের যে রেসপন্স, মানে এই মুহূর্তে আজকেও পর্যন্ত আমি খবর পেলাম যে খাবার নিয়ে কোনো সংকট নেই। এখন যেটা সংকট হচ্ছে, আমি যতটুকু জেনেছি, যে ধরেন পানিবাহিত রোগ হচ্ছে। কেউ হয়তো বাড়িতে মানে গিয়েছে, কিন্তু বাড়িটা আসলে যে অবস্থা থাকার অবস্থা নেই, এক কাপড়ে বেরিয়ে আসতে হয়েছে, তার লেপ তোশক কাঁথা বা পরনের কাপড় ছাড়া আর অন্য কিছু নাই। এই হচ্ছে সমস্যাটা, মানে এখনকার পরিস্থিতি। এখন হচ্ছে যে বন্যা পরবর্তী যেই সমস্যাটা, সেটা দূর করতে হচ্ছে। আর আমি যদি আরেকটু বলি, যে আমাদের ফেনীতে আমার এক সংগঠকের সাথে কথা বললাম, রাসেল ভাইয়ের সাথে কথা বললাম। উনি বললেন যে মানুষজন গত ৫-৭ দিন আগে এসে বলতেছে যদি মানে শুকনো খাবারের অভাব নাই, ধরেন চিড়া মুড়ি বা অন্যান্য খাবার আছে, কিন্তু ভাত খাইতে পায় না গত ২-৩ দিন। মানে এক মুঠো ভাত খাওয়ার জন্য এসে বলতেছে যদি একটু ভাত খাওয়াইতে পারেন, একটু ডাল দিয়ে কটা ভাত। মানে এই হচ্ছে, মানে খাবারের অভাব নাই, কিন্তু মানুষের এই স্বাভাবিক জীবন যেটা ছিল, যে সে যেই জীবনটা অতিবাহিত করতো, সেইটা নাই। কিন্তু আমার মনে হচ্ছে যে মানুষ যেই পরিমাণে দুর্যোগে পড়ে গেছিল, সেইখান থেকে মানুষ ফিরে এসছে। মানে যা ক্ষয়ক্ষতি তার হয়ে গেছে সেটা তো হয়েছে। ঘরবাড়ি নষ্ট হয়েছে, বীজতলা নষ্ট হয়েছে, মানে ফসল নষ্ট হয়েছে, মানে ব্যবসা প্রতিষ্ঠান ডুবে গেছে। আমি তো একজনের কাছে খবর পেলাম, ওই রাসেল ভাইরি, তারই হচ্ছে মানে গোডাউনে প্রায় ২.৫-৩ লাখ টাকার বিস্কিট ছিল। সে মানে পরে খুলে দিছে। মানে মানুষকে এক এক প্যাকেট করে না দিয়ে পরে খুলে দিছে যে যার যতগুলো লাগে, যে যতটুকু পারো নিয়ে যাও।
কারণ এটা থেকে নষ্ট হওয়ার চেয়ে মানুষের কাজে লাগুক অন্তত। মানে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আর আরেকটা ভিডিও দেখে আমার খুব অবাক লাগছে, আপনিও দেখছেন নিশ্চয়ই, যে কুমিল্লা ফেনী দিয়ে যখন গাড়িগুলো যাচ্ছিল, সেখানকার ওই যে রাস্তায় যে টিউব সারায় যে গাড়ি মানে দোকানগুলো, ওখানকার লোকগুলো ওই টিউব গুলো গাড়ির উপরে ছুঁড়ে ছুঁড়ে মারছে। মানে যা একটা টিউব দিয়েও যদি একটা মানুষকে বাঁচানো যায়, এই হচ্ছে বাংলাদেশের মানুষ। সে কিন্তু জাতপাতের কথা চিন্তা করে নাই, এই টিউব আবার ফেরত পাবে সেই আশা করে নাই। আর আমি জানি না লম্বা হয়ে যাচ্ছে কিনা, আমরা যখন রাস্তায় বসে যখন গান করে করে টাকা সংগ্রহ করছি, একটা রিউমার ছড়ালো না যে হিন্দু এলাকা বলে ত্রাণ না দিয়ে ফিরে চলে যাচ্ছে, সেটা কতখানি সত্য মিথ্যা জানি না, যেতেও পারে, সেটা নিয়ে ভাবছি না। কিন্তু আমরা দেখছি আমরা লালনের গান গাইতেছি, দেশের গান গাইতেছি, এর মধ্যে এসে একজন বোরকা পরা মহিলা, টুপি পরা, দাড়ি, জুব্বা, টপস, জিন্স, মানে ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা কোনো কিছুর পার্থক্য নাই। সে বলছে না যে গান গাইছে আমি এর টাকা দিব না, সে বলছে না এটা শুধুমাত্র মুসলমানের জন্যই আমি দানটা করছি, বিষয়টা কিন্তু এরকম না, বা হিন্দুর জন্য দান করছি, বিষয়টা না। মানে ধর্ম বর্ণকে এই দেশের মানুষ যখন দুর্যোগ আসে, যখন সংকট আসে, তখন মানুষ শুধু মানুষকেই দেখে, ঐক্যবদ্ধ হয়ে ওঠে। এবং আমার মনে হয় যে মানুষ এই বাংলাদেশের মানুষকে যদি একত্রিত করতে চান, তাকে কোনো মানে আমি কখনোই আশা করি না দুর্যোগ আসুক, কিন্তু দুর্যোগ আসলে মানুষ আর বিচ্ছিন্ন থাকে না। যেটা আপনি দেখেছেন যে এই সরকার পতনের সময় মানুষ নির্বিশেষে সবাই একসাথে হয়ে গেছে, একই রকম ভাবে এই বন্যার সময় আমি দেখলাম মানুষের যে অভূতপূর্ব সাড়া। এবং আমি একটা শট দেখলাম, টপ শট দেখলাম, যে হাজার হাজার ত্রাণের গাড়ি, এইটা অন্য কোথাও পসিবল বলে মনে হয় না। সরকারি ত্রাণের হিসেবে আমি গেলামই না, সরকার নিশ্চয়ই করেছেন হয়তো, সেইটা কতখানি যৌক্তিক বা কতখানি মানে পারপাস সার্ভ করছে আমি জানি না, কিন্তু সাধারণ মানুষ যেভাবে রেসপন্স করেছে এটা অসাধারণ ছিল, এটা সাধারণের ছাপাই গেছে। হ্যাঁ, সেটাই আমরা এই দুর্যোগের মধ্যেও যে আশার আলোটা দেখি, সেটা হচ্ছে যে জাতির ঐক্যবদ্ধ হয়ে ওঠে এবং সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্যোগের বিরুদ্ধে লড়াই করাটা। আমরা চলে যাব ফেনীতে, যে কয়েকটি জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে ফেনী অন্যতম, এবং ফেনীতেই প্রথম বন্যাটা শুরু হয়। তো ফেনীতে আমাদের সঙ্গে ফেনী থেকে যুক্ত আছেন কামরান হোসেন নাইম। নাইম এই মুহূর্তে ফেনী শহরে আছেন। তো আমি নাইমের কাছে ফেনীর সর্বশেষ পরিস্থিতিটি, বন্যা পরিস্থিতিটি জানতে চাইবো। নাইম, আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই। আসলে আমরা যখন এই পরিস্থিতিতে পড়ি, তখন দেশের সবাই যেভাবে আমাদের জন্য আগে এসছে, এটার জন্য আসলে দেশের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ আমরা দ্বিতীয়বার না আসুক, কোথাও যেন সে সুযোগ না হয়, আর কোথাও যেন এরকম আক্রান্ত না হয়। দেশে ফেনীর সর্বশেষ পরিস্থিতি বলতে, আমি গত 2 দিন হচ্ছে আপনার পুনর্বাসন নিয়ে কাজ করতেছি উপজেলাগুলোতে। আমি গত কাল ছিলাম দাগনভূঞাতে, আজকে আমি সাগরনাইতে গিয়েছি। এখানে এখন প্রবলেম যেটা হচ্ছে যে মানুষ যেই আশ্রয় কেন্দ্রগুলোতে আছে এখনো, তাদের ঘরে ফেরার একটা জটিলতা তৈরি হয়েছে, কারণ তারা এখনো নিজের ঘর ফেরার মতো মানে ওই অবস্থায় নাই। পাশাপাশি হচ্ছে যে স্কুলগুলোতে আছে, স্কুল বা মাদ্রাসাগুলো, ওগুলো হচ্ছে যে আপনার খুলে দেওয়ার, শনিবার থেকে খুলে দেবে এরকম একটা বিষয়। আমি গতকাল যখন মানুষের সাথে কথা বলতেছিলাম, তারা বলতেছিল যে আমরা আসলে বুঝতেছি না এটা কিভাবে ফিরবো, আমার ঘর তো নাই, ঘরে ফেরার মতো অবস্থা নাই আমার আসলে। আর খাবারের আরিফ ভাই যে খাবারের কথাটা বললো, যে শুকনো খাবার পর্যাপ্ত পরিমাণে আসছে আমাদের এখানে, হয়তো ডিস্ট্রিবিউশন কিছুটা ঝামেলা ছিল, কিন্তু এখন মানুষের আসলে চাল ডালের কিছুটা সংকট আছে। হঠাৎ করে এমন একটা পরিস্থিতি হওয়াতে মানুষ অসংখ্য মানুষ বেকার হয়ে গিয়েছে। বেশ কিছু ক্ষুদ্র ব্যবসায়ী যারা ছিল, শুধু ক্ষুদ্র ব্যবসায়ী বলবো না, অনেক স্বাবলম্বী মানুষও আসলে হঠাৎ এমন বিপর্যয়ের ভিতর দিয়ে বেকার হয়ে গিয়েছে। পুরা জেলা আসলে এমন একটা অভিজ্ঞতা দিয়ে মধ্য দিয়ে যাচ্ছি আমরা এখনো। খাবারের সংকট আমাদের বলতে, ভারী খাবার যেটা চাল ডাল, এখনো এটা কিছুটা সংকট আছে। পাশাপাশি পুনর্বাসন এবং শহর, বিশেষ করে ফেনী শহরে যে প্রবলেমটা, সেটা হচ্ছে আপনার শহরে যে পুকুরগুলো, ওগুলো ময়লা হয়ে আছে। এই পুকুর কেন্দ্রিক কিছু মানুষ, যারা খাবার মানে আপনার রান্না করার পানি বা আরো বিভিন্ন ব্যবহারের জন্য যে পানিটা ব্যবহার করে, এই পানিগুলো পরিষ্কার করার জন্য যে প্রক্রিয়াটা, আমরা সেটা করতেছি। আর স্বাস্থ্য ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে আমাদের এখনো আমরা আজকেও সিভিল সার্জন অফিসারের সাথে আমাদের একটা টিম গিয়েছে কথা বলার জন্য। ওনারা শুধু এখনো প্রপার জিনিসটা পৌঁছাইতে পারতেছে না মানুষের কাছে।
এই আর কি, সব আসলে সবকিছু এলোমেলো হয়ে আছে। সবাই চেষ্টা করতেছি আমরা গোছাই নেয়ার। নাইম, আরেকটা বিষয় আপনার কাছে আমার জানার আছে, যে বন্যায় প্রথমত যেটা হয়েছে শুরুর দিকে যে এটা হয়েছিল, অসুবিধাটার সম্মুখীন হয়েছিল যারা ত্রাণ দিতে গিয়েছিলেন, যে যোগাযোগ ব্যবস্থাটা ভেঙে পড়েছিল, জি, রাস্তাঘাট ভেঙে পড়ার, বিভিন্ন রাস্তাঘাট ডুবে গিয়েছিল। এখন আসলে পরিস্থিতিটা কি, এবং আপনি কি আমাদের এই ধারণা দিতে পারবেন যে ফেনীতে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? এরকম কোনো ধারণা কি দিতে পারবেন? আমাদের আসলে প্রথম যে প্রবলেমটা হয়েছিল রাস্তা ভাঙছে বা রাস্তা ডুবে গেছে ব্যাপারটার পাশাপাশি যেটা নেটওয়ার্ক না থাকে আমরা অনেক জায়গায় যোগাযোগ করতে পারিনি। আর ক্ষয়ক্ষতির বিষয়টা আসলে সংখ্যায় তো বলতে পারবো না, মানে এক্সাক্ট সংখ্যাটা, কিন্তু আমি যেটুকু বুঝতে পারি, ধরেন আপনি যদি এটাকে হচ্ছে যে 100% দিকে চিন্তা করেন, বিশেষ করে আহ, আহ, বন্যাটা শুরু হয়েছিল হচ্ছে যে ফুলগাজী পরশুরাম ছাগলাইয়া থেকে উত্তর দিক থেকে, সেটা হচ্ছে যে দক্ষিণ দিকে আসছে। তো প্রথম থেকে ওখানে নিচ তলায় যতগুলো আপনার বাজার অথবা যতগুলো জায়গা পাইছে সবকিছুই আপনার হচ্ছে যে পানিতে ভেসে গেছে। তো এটা আসলে সংখ্যায় পরিমাপ করার মতো এখন পর্যন্ত আমার কাছে এরকম কোনো ডাটা নেই, কিন্তু ম্যাক্সিমাম মানুষ প্রায় 80 থেকে 90 ভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, দোকান ব্যবসায়ী যারা ছিল সবাই। পাশাপাশি হচ্ছে যে যে গোডাউন গুলো ছিল সবগুলোই মোটামুটি ভেসে গেছে। আচ্ছা, আমাদের সঙ্গে সুমন নূর যুক্ত হয়েছে নোয়াখালী থেকে। প্রথমে নোয়াখালীর সর্বশেষ পরিস্থিতিটা জানতে চাইবো, যে আমরা জানি যে এখনো পানি নামতে শুরু করেছে, যদিও পুরোপুরি নোয়াখালী থেকে পানি নামেনি, খুব ধীর গতিতে নামছে। তো এই সর্বশেষ পরিস্থিতিটা কি আমাদের যদি একটু জানান সুমন ভাই। আচ্ছা, ধন্যবাদ। নোয়াখালীতে শুরুর দিকে পানি নামার পরিমাণটা ভালোই ছিল, কিন্তু আমরা অনেকেই জানি যে নোয়াখালী শহরটা হচ্ছে প্লেটের মতো, অর্থাৎ চারপাশে উঁচা, মাঝখানে হচ্ছে একটু নিচু জায়গা। ফলে আমাদের চারপাশে আমরা মানে পানির মধ্যে আবদ্ধ হয়ে আছি, এবং এই পানি নামার মতো কোনো অবস্থা নেই। এটা হয়তো রোদে শুকিয়ে যদি পানি কমে, সেক্ষেত্রে পানিটা একটু যদি রোদ বেশি হয়, পানিটা তাড়াতাড়ি নামবে। আর আরেকটা জিনিস সুমন ভাই জানতে চাইছি, যে নোয়াখালীতে আপনারা ত্রাণ বিতরণ করছেন, হ্যাঁ, তাহলে ঠিক এই মুহূর্তে এখন তো বন্যা পরিস্থিতিটা কিছুটা পরিবর্তিত হয়েছে, ধীরে ধীরে পানি নামছে, মানুষজন ঘরে ফিরতে শুরু করেছে, ফলে তাদের আসলে এই মুহূর্তে কি ধরনের সহযোগিতা প্রয়োজন? এই মুহূর্তে প্রথমত হচ্ছে যারা এখন বাড়ি ফিরে যাচ্ছে, তাদের তো তারা একটা দীর্ঘ সময় ধরে অনেকেই হচ্ছে দিনে এনে দিনে খাওয়া লোক, হ্যাঁ, শ্রমজীবী মানুষ। ফলে তারা যে এখন বাসায় যাবে, সে যদি অন্তত 4-5 দিনের খাবারটা সে বাসায় নিয়ে যেতে পারে, এটা তার জন্য হেল্পফুল হবে। আর পাশাপাশি ইমার্জেন্সি মেডিসিন সাপ্লাই দরকার। অনেকেই আছেন অনেকের ক্রনিক ডিজিজ আছে। পাশাপাশি অনেকের আমরা যেটা মনে করি যে ইমার্জেন্সি যে কন্ডিশন, এখন পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে, এবং ডায়রিয়া ওয়ার্ড ভর্তি হয়ে গেছে সদর হাসপাতালে। ফলে ডায়রিয়ার ওষুধ প্রয়োজন, খাবার স্যালাইন প্রয়োজন, বিশুদ্ধ খাবার পানি প্রয়োজন। আর পাশাপাশি যেগুলো মাটির ঘর, অর্থাৎ ভিটেটা মাটির তৈরি, এই ঘরগুলো কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এবং এগুলো সারতে কিন্তু সময় লাগবে। এই হচ্ছে আর কি অবস্থা। আচ্ছা, ধন্যবাদ সুমন। আমরা আবার আসবো আমি আপনার কাছে। আমি একটু আরিফের কাছে আবার আসতে চাই, যে আমরা দেখলাম যে আসলে ফেনী এবং নোয়াখালীতে একই ধরনের সমস্যা, যেটা আপনিও বলছেন, যে বন্যা পরবর্তীতে প্রত্যেকেই আসলে যারা বিশেষ করে দরিদ্র মানুষ দিনে আনে দিনে খায়, তাদের এক ধরনের অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসছে, যে মেডিকেল সাপোর্টটা, কারণ বন্যায় পানিবাহিত রোগ, ডায়রিয়া অলরেডি আমরা পত্রিকায় দেখছি যে শুরু হয়েছে, নানা ধরনের পানিবাহিত রোগ, এবং এই ধরনের পরিস্থিতিতে সাধারণত সবচেয়ে ভার্নারেবল থাকে হচ্ছে নারী এবং শিশুরা। ফলে নারী স্বাস্থ্য এবং শিশুদের বিষয়টা নিয়ে আলাদা করে ভাবা দরকার। তো সেই জায়গায় আপনারা যারা কেন্দ্রীয় ভাবে কাজ করছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে, যে বন্যা পরবর্তীতে আপনারা কিভাবে কাজ করবেন? নিশ্চয়ই সেই পরিকল্পনা তো আছে। আমরা যেটা করছি এখন, ধরেন অনেকগুলো সেক্টর, তো আপনি তো শুধুমাত্র যে চিকিৎসা সেক্টরটা দেখলেই হবে না। আপনি ধরেন যার ঘরটা মানে টিনের চালা পর্যন্ত ডুবে গিয়েছিল, যেই ঘরটায় এক কাপড়ে বেরিয়ে আসতেছে হইছে যাকে, সে তো বাসায় যখন যাবে একেবারে শূন্য হাতে। যে কথাটা নাইম বলতেছিলেন, যে কয়েকদিনের খাবার নিয়ে যাওয়ার জন্য যদি 4-5 দিনের খাবার নিয়ে যেতে পারে, সেটা একটা। এবং ঘরে গিয়ে যে উনি ঘরে গিয়ে মানে থাকা শুরু করবে, বিষয়টা তা না। তার যে বিছানার চাদরটা ছিল, যে তোষকটা ছিল, অথবা যেই পাটিটা ছিল, সেই পাটিটাও তো আজকে নাই একেবারে। এবং সে যে চুলায় রান্না করবে, সেই চুলাটাও আবার তাকে নির্মাণ করতে হবে। তার মানে হচ্ছে
মানে অবস্থা কিন্তু এখনো স্বাভাবিক না, পানি সরে গেছে কিন্তু পানির যা যা ক্ষতি হওয়ার সেটা হয়ে গেছে। এর মধ্যে যেমন আমাদের ফেনীতে এবং কুমিল্লাতে যেমন আমরা প্রায় ৩০টা ঘরকে সম্পূর্ণ তো আর নির্মাণ করে দেয়া যাবে না, ওই অতটুকু মানে আর্থিক সঙ্গতিও হয়তো আমাদের সাংগঠনিক ভাবে নেই। উদীচী থেকে আমরা চেষ্টা করছি অন্তত সহযোগিতা করা। ধরেন ওনার যদি ৫,০০০ টাকা খরচ হয়, আমরা অন্তত ২,০০০ টাকা দিয়ে সাপোর্ট করা, আর হয়তো ২-৪ জন ভলান্টিয়ার দিয়ে, যেটা হয়তো তার লেবার কস্ট মানে সেভ করবে। এইভাবে আমরা চেষ্টা করছি ৩০টা ঘরকে অন্তত মানুষের থাকার উপযোগী করে দেয়া। আমাদের ফেনীতে যেমন হচ্ছে যে একটা কার্যক্রম চালু করা হয়েছে, যেমন একটা ছোট তোশক, একটা চাদর, ২টা বালিশ আর ২টা কাভার। এইগুলো মানে প্রায় ৪০-৫০টা পরিবারকে দেয়া, এবং আরো বেশি, এবং যারাই ত্রাণের কথা বলছে যে আমি কিছু টাকা পাঠাই বা সহযোগিতা করতে চাই, তাদেরকে বলা হচ্ছে যদি দেখেন আপনি ১০টা তোশক পাঠাতে পারেন কিনা, আপনি ২০টা বালিশ পাঠাতে পারেন, মানে এরকম ভাবে আমরা চেষ্টা করছি। পাশাপাশি হচ্ছে মেডিসিন, যেটা বললেন যে ওষুধের মধ্যে ধরেন বাচ্চাদের জন্য নানান ধরনের সিরাপ আছে, নাপা থেকে শুরু করে কাশি, এবং ওই যে ভায়োডিন মানে চুলকানি বা অ্যালার্জি জাতীয় যেসব রোগ হয়, ওই পানিবাহিত রোগ, ওইগুলোকে প্রতিষেধক হিসেবে পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট। পাশাপাশি আরেকটা কাজ করছে আমাদের ফেনীর কয়েকজন ভলান্টিয়াররা, ২টা উদীচী এবং ছাত্র ইউনিয়নের ২টা টিম কাজ করছে। তারা যেটা করছে, বিভিন্ন মহল্লায় গিয়ে টিউবওয়েল যেগুলো ধরেন ৭ দিন ১০ দিন ডুবে ছিল, ওইটা তো ক্লিন করতে হয়। তো সেইখানে যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে ওই টিউবওয়েল গুলোকে ক্লিন করে করে পানিটা অন্তত এলাকায় অন্তত ১০-২০টা পরিবার একটা টিউবওয়েল দিয়ে চলতে পারে। এই কাজগুলো আমরা করছি যাতে পানিবাহিত রোগটা বন্ধ হয়, কারণ পানি তো আপনাকে খেতেই হবে। ১, ২ নাম্বার হচ্ছে যে ওষুধ যেগুলো যাচ্ছে ওগুলো যেই ওষুধগুলো যেখানে ডিস্ট্রিবিউট করা দরকার সেইভাবে চেষ্টা করছে যেন সেইখানে ধরেন মেডিসিনের মধ্যে তো এরকম আছে যে এবার আমি খুব হয়েছি যে মানুষ তো অনেক সচেতন হয়েছে যে নারীদের মেয়েদের একটা বেসিক নিড হচ্ছে এখন স্যানিটারি ন্যাপকিন। এই অবস্থায় মানে এইটা সে খাবার খাবে নাকি না সেটা সংগ্রহ করবে, এইটা যেন প্রচুর পরিমাণে উঠেছে, মেডিসিন প্রচুর উঠেছে, অন্যান্য পোশাক আশাক তো উঠেছে। তো এইগুলো আমরা ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছি জানা যেই জায়গায় যেভাবে সম্ভব। এখন প্রয়োজনের তুলনায় হয়তো এটা খুবই প্রতুল মানে অপ্রতুল, কিন্তু চেষ্টাটা করেছি, এবং আশা করি যে সবকিছু মিলে ধরেন ফেনী নোয়াখালীতে একটা ক্রাইসিস হচ্ছে যে আমরা একসময় চাইছিলাম টাকা পাঠাই দিব, কিন্তু ওরা বলছে টাকা পাঠালে কি হবে, আমার তো কেনার পণ্য নাই এখানে। পরে আমরা এখান থেকে আবার চিন্তা করলাম যে না ঠিক আছে, যত কষ্টই হোক, ঢাকায় বৃষ্টি হচ্ছিল, এর মধ্যে দিয়ে চাল ডাল টাকা আছে। ধরেন গণসংযোগ নামে আমরা যে টিএসসি তে যে প্রোগ্রামটা করলো ছাত্র বন্ধুরা, সেখানে একদিনই ২১ লাখ প্লাস টাকা আসলো এবং প্রায় ২০ ট্রাকেরও বেশি খাবার আসলো। সেগুলো যেমন আমরা এখন খোলা ট্রাকে পাঠালে খাবার নষ্ট হবে, তখন কার্গো ভাড়া করতে হইলো, মানে কাভার্ড ভ্যান, যেগুলো বড় কাভার্ড ভ্যান, ওগুলোতে করে ২,০০০-৩,০০০ করে করে আমরা খাবার, ওষুধ, পানি এগুলো পাঠানোর চেষ্টা করছি। এখন এই বন্যা পরবর্তী যেই জিনিসগুলো আমাদেরকে বেসিক, ওই যে একটা জিনিস ওষুধ এবং পুনর্বাসন, মানে বাসস্থানকে ঠিক করা। পাশাপাশি আরেকটা কাজ করছি উদীচীর পক্ষ থেকে, সেটা হচ্ছে যে মানে কি বলে এটাকে, আপনার বই, খাতা, কলম, ব্যাগ এইগুলো আমরা ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছি। মানে যেই বাচ্চাটার মানে বাড়ি থেকে বাবা কোলে করে নিয়ে বাচ্চাটাকে বেরিয়ে আসছেন প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে পড়ে, ওর তো বই খাতা বলতে কিছু নাই, ও যেন অন্তত ওর লেখাটা শুরু করতে পারে, ও যেন ওই স্কুলে যাওয়ার জন্য একটা ব্যাগ পায়, সেই ওইগুলো আমরা ওই উপকরণগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। মানে এরকম সেক্টর তো আসলে শেষ নাই, মানে আমরা যেখানে যেখানে পারছি, যেটা আমরা ইম্পর্টেন্ট মনে করছি, কোথাও হয়তো আমরা যেমন আজকেও আলাপ হচ্ছিল যে কোথাও কোথাও রাস্তাঘাট এমন ভাবে ভাঙছে যে ভলান্টিয়ার দিয়ে অন্তত রাস্তাগুলো কিন্তু সারাই দিলে হয়তো একটা গ্রামের মানুষের আরেকটা বাজার বা ঘাটের সাথে যোগাযোগটা স্বাভাবিক হবে। এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন ওইখান থেকে প্রয়োজনে যখন যেই প্রয়োজনটা মানে আমরা বুঝতে পারছি, আমরা সেই জায়গাটায় আমরা চেষ্টা করছি অল্প 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 করে করা। এবং স্কুলগুলোতে তো এখনো ওই যে বললো একটা ভাই যে স্কুলগুলো তো খুলে দিবে, কিন্তু স্কুল থেকে যে সবাই বাড়িতে চলে যাবে সেই সুযোগও নাই। মানে তার বাড়িতে হয়তো একটা এলাকায় পানি নামছে, কিন্তু অন্য এলাকার পানি তো এখন, এবং ওই যে যেটা বেসিন হয়ে গেছে, যেসব জায়গায় পানি আটকে গেছে, সেই পানিগুলো নামতে কিন্তু অনেক সময় লাগবে। সো ওই সময় পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে এবং ওই জায়গায় এই ত্রাণ সামগ্রী সহযোগিতা এগুলো চালাতে হবে। আপনি চাল ডাল দিয়ে দিলেও যে উনি রান্না করে খাইতে পারবে বিষয়টা তা না, তাকে রান্না করেও খাওয়া মানে দেয়ার এখন বাস্তবতা আছে, মানে প্রয়োজনীয়তা আছে। এই হচ্ছে বিষয়। আরেকটা জিনিস আমি আরিফ জানতে চাইবো আপনার কাছে, আপনারা যেরকম এই ত্রাণ সহযোগিতার উদ্যোগ নিয়েছেন, আরো অনেক সংগঠন উদ্যোগ নিয়েছে, সরকারি উদ্যোগ আছে,
তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় হ্যাঁ, ওদের তো 11 কোটি না কত 11 কোটি টাকা ক্যাশ, বেশি ক্যাশ উঠেছে শুধু টিএসসি তে। সেটাও আমি জানি যে ওর সব টাকা এখনো ওরা মানে মানে পরবর্তী সময়ের জন্য প্রায় পরবর্তী 9 কোটি বা সামথিং এখন ওরা কিছুদিন আগে পাবলিক পোস্টেই ওরা জানাইলো যে 9 কোটি টাকার মতো ওদের হাতে আছে, এইটাই যে এখন ওরা এখন তারা কোথায় আস্তে কোথায় আস্তে লাগবে সেগুলো ব্যয় করবে। তো আমি জানতে চাচ্ছি আপনার এই কাজগুলো যখন করছেন তখন স্থানীয়ভাবে অন্য যে সংগঠনগুলো কাজ করছে বা সরকার কাজ করছে তাদের সাথে সমন্বয়টা কিভাবে করছেন? বলতে গেলে আসলে কাগজে কলমে কোনো সমন্বয় হয়। ধরেন উদ্ধার কাজটা তো প্রথমে তো অনেকেই ভলেন্টারিলি যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরাও নিরুৎসাহিত করার চেষ্টা করছি, কারণ যেই পরিমাণের দুর্যোগ ছিল, যে একটা মানুষকে বিপদগ্রস্ত আছে তাকে উদ্ধার করাটা আমাদের প্রথম দায়িত্ব, কিন্তু যিনি উদ্ধার করতে যাবেন তিনিও যদি বিপদগ্রস্ত হন সেইটা আসলে ভুল হবে। সেজন্য আমরা প্রথমত আমরা নিরুৎসাহিত করছি আমাদের অনেক তরুণ বন্ধুরা যারা অপেক্ষাকৃত শক্তিশালী বা তরুণ সাহসী, তারা খুবই চেষ্টা করছে, বা আমি চলে যাব তাদেরকে আমরা বারবারই বুঝাইতে চেষ্টা করছি যে এইটা আসলে সম্ভব না। তখন আমরা চেষ্টা করেছি আর্মিদেরকে ফোন করে বা পুলিশকে ফোন করে 999 ফোন করে যে ইনফরমেশন গুলো দেওয়ার জন্য, যে আমাদের কাছে এরকম খবর আসছে যে ওই গ্রামে বা এত কিলোমিটার দূরে ওইখানে 5টা পরিবার 10টা পরিবার আটকে আছে। তখন ওদের দিক থেকে বলা ওরা যেটা বলার চেষ্টা করেছেন যে হ্যাঁ আমরা চেষ্টাটা করছি, আমরা কতখানি পারবো জানি না, কিন্তু আমি যেটা খবর পেলাম নোয়াখালী এবং ফেনীর সংগঠকদের সাথে কথা বলে যে সেনাবাহিনী দুর্দান্ত রিস্ক নিয়ে অনেক মানুষকে মানে রেস্কিউ করেছে, মানে এটা মানে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে আমাদের সেনাবাহিনী। এখন সমন্বয় আমরা আসলে ফোনে বা ইনফরমেশন তথ্য দিয়ে করেছি। আর ত্রাণ ডিস্ট্রিবিউশনে আমরা যেটা করেছি যে আমাদের যেসব এলাকার সংগঠকরা আছে তাদের সাথে যোগাযোগ আমরা করেছি, আর তারা হচ্ছে লোকাল, ধরেন ওখানকার যিনি হয়তো ওখানকার স্থানীয় একটু জানাশোনা বা যার মধ্যে একটু ধরেন ছাত্র নেতা হতে পারে, সাংস্কৃতিক সংগঠনের নেতা হতে পারে, তাদের মধ্যে সেখানে স্কুলের শিক্ষক আছে, মসজিদের ইমামরা আছেন, মানে মন্দিরের পুরোহিতরা আছেন, এই ধরনের যাদের সমাজের সাথে যোগাযোগ হচ্ছে ওই মানুষগুলোর সাথে কানেক্ট করার চেষ্টা করেছে যে আপনার আশেপাশে কতজন মানুষ ক্ষতিগ্রস্ত, কার কি নিড, মানে কার বাসায় খাবার পৌঁছায় নাই, কার বাসায় আসলে কাপড় পৌঁছায় নাই, এই তথ্যগুলো আমরা ওইখান থেকে নেওয়ার চেষ্টা করেছি। একটা মসজিদের ইমাম যেমন উনি বলেছিল যে ওনার মানে উনি 26টা না 27টা বাড়ির ওই যে কম তোষক এবং লেপের মানে বালিশের লিস্ট দিয়েছে আমাদের ফেনীর সংগঠক, উনি পরে ওখানে 36টা বান্ডিল নিয়ে গেছিল, যে মানে 27টা না 28টার কথা বলেছিল, পরে আরো বেশি নিয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে যিনি লিস্ট করছিলেন তার বাসারও কিন্তু একই অবস্থা, সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরে সে যখন চলে যাবে তার মন খারাপ, তখন জিজ্ঞেস করলো যে কি, বললো যে আমার বাসার তো একই অবস্থা। তো সে মুখ ফুটে বলছে না যে তার লাগবে, সে মানুষের জন্য করছে, কিন্তু পরে একটা ছিল বললো যে ঠিক আছে আপনি বাসায় এটা অন্তত নিয়ে যান, আপনি অন্তত থাকার জায়গাটা তো ঠিক করতে হবে। মানে বাংলাদেশের মানুষের মানে ইয়েটা হচ্ছে এরকম যে সে যখন ত্রাণ সহযোগিতা করছে সে নিজেরটাও চেয়ে নিচ্ছে না, সে অন্যেরটা লিস্ট করে দিচ্ছে, নিজের ঘরে আজকে যে বিছানা নাই সেইটাও মুখ ফুটে বলে না। এইটা আমাদেরকে ভীষণ ভাবে মানে আবেগ আপ্লুত করে আর কি। মানে মানুষের আসলে বিপদেই মানুষের পরিচয়, দুর্যোগ গেলেই মানুষ চেনা যায়, এটা হচ্ছে বড় কথা। সেটাই। নাইম, আপনি ফেনীতে কাজ করছেন এবং বন্যা পরিস্থিতি শুরুর দিকে যেমন ছিল এখন বদলে গেছে, ফলে আপনাদের কাজের ধরনও বদলে যাবে। তো আমি জানতে চাইবো যে এখন যেই সব জায়গাগুলোতে পানি নেমেছে সেখানে নতুন করে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, মানুষ বাসায় ফিরে আসার পরে তাকে হচ্ছে যে তার ঘরটা ঠিক করা বা তাকে ঠিক আগের অবস্থায় আনার জন্য যেই সহযোগিতাগুলো করার প্রয়োজন, সেটা আপনারা ওখানে কিভাবে ঠিক করছেন বা অন্যান্য যারা কাজ করছে তাদের সঙ্গে মিলে কিভাবে সমন্বয় করে কাজটা করছেন? টিম ওয়াইজ প্রথমত যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে আমরা লিস্ট করার ট্রাই করতেছি যে ক্ষতির পরিমাণটা কার কিরকম। আমাদের ভলেন্টিয়াররা আভাস, আমাদের একটা সাংস্কৃতিক সংগঠন, আমরা যেটা করতেছি যে লিস্ট করে করে ওই মানুষগুলোকে হচ্ছে যে এখন যতটুকু সহযোগিতা করার আমাদের পক্ষে পসিবল, অথবা যারা ফেনীতে সহযোগিতা করতে চাচ্ছে তাদেরকে আমরা ইনফরমেশন গুলো প্রোভাইড করতেছি। আপনার ম্যাক্সিমাম আমি কিছু জিনিস একটু আগে মিস করে গেছিলাম, একটু না বললেই নয়, সেটা হচ্ছে যেই জায়গাগুলোতে এখনো পানি আছে আর কি, বিশেষ করে দাগনভূঞা জাঙ্গালিয়া গ্রামের খালপাড় এলাকায়, ওখানে হচ্ছে যে সাপের একটা বেশ উপদ্রব বাড়ছে, যেটা হচ্ছে পানিতে সাপ থাকতে পারতেছে না, মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে। সাপের ভয়েও মানুষজন হচ্ছে যে বাসা ফিরতে পারতেছে না। And আমি ওখানে একটা মহিলার সাথে কথা বললাম, ওনার হাজবেন্ড বন্যা পরিস্থিতির আগে মারা গেছে, সাপের কামড়ে মারা গেছে।
ওই একটা আচ্ছা। ভয়কে কেন্দ্র করে প্রায় 25টা পরিবার এখনো ঘরে ফিরতে পারতেছেন। তারা ঘরে ফিরবে কিভাবে একটা আতঙ্কের ভিতরে আছে। তা আমরা চেষ্টা করতেছি যতটুকু আমাদের পক্ষে পসিবল করার, অথবা যারা হেল্প করতে যাচ্ছে, বিশেষ করে ফেনীর বাইরে ঢাকা থেকে যতগুলো মানুষ আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছে, আমরা হচ্ছে যে আমাদের ডেটা গুলো ওনাদেরকে প্রোভাইড করতেছি, যে কিছু কিছু করে হলেও যেন হচ্ছে যে মানুষগুলোকে হচ্ছে যে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা যায়। পাশাপাশি আরেকটা আমরা কাজ করতেছি, যাদের গবাদি পশু ছিল বা গবাদি পশু এখনো আছে, তাদের হচ্ছে যে খাদ্য সংকট দেখা দিছে, বা গবাদি পশুর খাদ্য সংকট যেটা, তো আমরা ওই জায়গাটাতেও কাজ করতেছি। আর আরিফ ভাইয়া বই খাতার একটা বিষয় বললো, ওই বিষয়টাও আমরা খুব ছোট আকারে যতটুকু সম্ভব সেটা তৈরি করে দেওয়া। পাশাপাশি আরেকটা জিনিস আমরা মাথায় রাখতেছি যে আর কিছুদিন পরেই কিন্তু শীতের একটা প্রভাব নামবে। এন্ড এটা মানে যে মানুষটা আসলে ঘর থেকে এক কাপড়ে বের হয়ে গেছে, তার আসলে কিছুই নাই, কিছু না মানে হচ্ছে যে একদম কিছুই নিয়ে সে বেরোতে পারে না। সে যখন ঘরে ফিরছে, কিছু কিছু জায়গায় এমন হচ্ছে যে তার ঘরটাও নেই, মানে যে আপনার কোথাও ঘরের চাল পড়ে আছে, and কোথাও ঘরটাও নেই, and কোনো ফার্নিচার তো মানে তার সে যে এসে থাকবে ওই অবস্থাগুলো নেই। তা আমরা প্রত্যেকটা জিনিস আসলে নোট করার ট্রাই করতেছি, যারা হেল্প করতে চাচ্ছে তাদেরকে প্রোভাইড করতেছি। আপাতত আমরা এই কাজটাই করতেছি। ধন্যবাদ নাইম। আমি সুমন ভাইয়ের কাছে ফিরবো আবার। সুমন ভাই, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে আপনারা তো ত্রাণ দিচ্ছেন, তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা ঠিক ত্রাণ বিতরণটা কিভাবে করছেন? আর আরেকটা প্রশ্ন পাশাপাশি আপনার কাছে আমি রাখবো, সেটা হচ্ছে নোয়াখালীতে আমরা জানি যে জলাবদ্ধতার সমস্যাটা কিন্তু দীর্ঘদিনের, তার মধ্যে এই বন্যাটা হলো, এবং আপনিও বলছিলেন যে অনেক জায়গা থেকে পানি নামতে পারছে না, ফলে সেই জায়গাটা স্থানীয় মানুষ হিসেবে আসলে আপনারা কি ভাবছেন যে আগামী দিনে আপনাদের কি করা উচিত এই ধরনের বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য? আচ্ছা, ধন্যবাদ প্রণব। আমি প্রথম প্রশ্নটাতে আসি যে আমরা পরিবর্তিত পরিস্থিতিতে কি করছি। আমরা সেনবাগের একটা এলাকায় প্রায় 1100 মানুষকে আমরা কার্বোহাইড্রেট দিয়েছি, ভাত দিয়েছি, সাথে হচ্ছে আমরা আমিষ জাতীয় খাবার দিয়েছি, এবং সাথে ডালের সাথে আমরা সবজি মিক্স করে আমরা একটা খাবার দিয়েছি, যাতে তাদের পুষ্টির চাহিদাটা পূরণ করতে পারি আমরা। এটা হচ্ছে একটা বিষয়। আর এখন এই কিছু কথা আসছে যে কাপড় চোপড়ের ব্যাপারটা আসছে। মানুষের আসলেই সবাই অনেকে এক কাপড়েই বের হয়ে গেছেন, কিছু নেওয়ার পরিস্থিতি ছিল না আসলে, হঠাৎ বন্যা। তো আমরা শনিবার থেকে আগামীকালকে আমরা বেশ কয়েকটা শেল্টার হোমে যাব। সেখানে কোন সাইজের কার কি কাপড় চোপড় লাগবে আমরা একটা পরিমাপটা নিব, এবং শনিবার থেকে হচ্ছে আমরা প্রায় 2500 কাপড় আমরা পেয়েছি লারিফ থেকে। তারা এটা প্রথম আলো ট্রাস্টকে এটা সহায়তা হিসেবে দিয়েছে। তো এই উপহারটা আমরা হচ্ছে শনিবার থেকে 3-4 দিন যেটুকু সময় লাগে আমরা আমাদের নোয়াখালীর মানুষকে বিভিন্ন শেল্টার হোমে পৌঁছে দিব। আর পাশাপাশি আমরা এখন আমরা খুবই ভালো পরিমাণ খাবার স্থানে আমরা আগেই মজুত করেছি, সেগুলো আমরা সাথে নিয়ে যাব। আমাদের কাছে কিছু শিশু খাবার আছে, যেমন 6 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য আমরা মিল্ক পাউডার নিয়ে যাব, যেটা ঠান্ডা পানিতেই গুলে খাওয়ানো যাবে, এরকম মিল্ক পাউডার নিয়ে যাব। আর সাথে আমাদের 6 মাস থেকে 24 মাস। আর আমরা মেয়েদের জন্য আমরা স্যানিটারি ন্যাপকিন আমরা এই পর্যন্ত প্রায় 500-600 মতো হবে আমরা দিয়েছি। আমাদের হাতে এখন আরো প্রায় 200 মতো আছে। এগুলো আমরা মানে একসাথে বিতরণ করব। আমরা নাপা ট্যাবলেট দিচ্ছি, প্যারাসিটামলটা দিচ্ছি, পাশাপাশি হচ্ছে মেট্রোনিডাজোল এবং সিপ্রোফ্লক্সাসিন এবং সেট্রিজিন, সাথে আমরা হচ্ছে মেট্রোনিডাজোল এবং সিপ্রোফ্লক্সাসিন, এই দুটো অ্যান্টিবায়োটিক আমরা তাদেরকে যার লাগবে তাকে আবার 3 দিনের কোর্স হিসেবে দিব আর কি। এটা হচ্ছে আমাদের পরিকল্পনা আছে। আর পানি নামানোর জন্য আসলে বিভিন্ন জায়গায় মানুষ বাঁধ কেটেছে, যেটা মানে খুব একটা কার্যকরী হবে না, কারণ পানি নামার জন্য একটা চ্যানেল লাগবে। সেই চ্যানেলটা আমরা আসলে দখল করে বিভিন্নভাবে বাদ দিয়ে আমরা নষ্ট করে ফেলেছি। এখন নদী রক্ষা না করে আসলে পানি নামানোর কোনো উপায় নেই। শুধুমাত্র এটা জলীয় বাষ্প হয়ে যদি উড়ে যায় সেক্ষেত্রে পানি, এবং এটা খুবই ধীরে হচ্ছে, জিনিসটা প্রসেসটা খুবই স্লো। আর ফেনীতে যেমন দেখেছি বা বিভিন্ন জায়গাতে দেখেছি ড্রেনেজ গুলোকে তারা ক্লিন করেছে। আমাদের নোয়াখালীতে স্থানীয় প্রশাসনের দিক থেকে আমরা এরকম কোনো উদ্যোগ পাইনি, ফলে যা যেভাবে ছিল সেভাবে আছে। তো এটা পানি নামতে আসলে সময় লাগবে, এবং হাসপাতালে মানে ডায়রিয়া ওয়ার্ডটা একদম ওভারফ্লো হয়ে গেছে।
আরেকটা বিষয় যে সাপে কাটা রোগী প্রায় 300 সাপে কাটা রোগী নোয়াখালী সদর হাসপাতালে এখন ভর্তির মতো আছে। তো এটা একটা বড় ঝামেলা আর কি এখন। তো আমরা আরিফ আবার ফিরি আপনার কাছে, যে সাপে কাটা একটা খুব গুরুত্বপূর্ণ, যেটা নাইমও বললো, সুমন ভাইও বললো, পানি বাড়ার কারণে লোকাল হয়ে চলে আসছে। তো এটা একটা অন্য ধরনের সমস্যাও তৈরি করে, কারণ আমাদের গ্রাম দেশে সাধারণত যেটা হয়, সাপ দেখলে সাপ মেরে ফেলার একটা ব্যাপার থাকে। তো সেইটা আসলে কিভাবে আপনারা এমন কোন উদ্যোগ নেওয়া যায় কিনা যে সাপটা, মানুষও বাঁচবে সাপও বাঁচবে, এরকম কোনো কি আপনারা স্থানীয়ভাবে করতে পারেন? না, এটা সংখ্যাটা শুনে আমি একটু আটকে উঠলাম। এটা আসলে আমার জানা ছিল না। এটা আমার 300-র অধিক মানে সাপে কাটা রোগী হাসপাতালে ভর্তি, মানে এটা তো অনেক। এবং এটা এখন হয়েছে যেটা যে মানে মানুষের যেমন খাদ্য অভাব হয়েছে, সাপেরও তো খাদ্য অভাব হয়েছে, এবং তার যে বাসস্থান সেটাও ডুবে যাওয়ার কারণে সে লোকালয়ে ঢুকে যেতে হয়েছে, বা মানুষ যেখানে আছে সেখানে থাকছে। এটা আসলে প্রকৃতির মানে ডিজাস্টারের কারণে সবাই সবার ভুক্তভোগী। এটা আসলে প্রকৃতির ব্যালেন্স না হওয়া পর্যন্ত এটা স্বাভাবিক হবে না। এখন আমরা যেটা করতে পারি যে সাপে কাটার জন্য কাটলে যে প্রাথমিক চিকিৎসাগুলো আছে এবং সাপের ব্যাপারে যে সচেতনতাটা আমাদের দরকার, সেইটার জন্য আমরা একটু মনোযোগী হইতে পারি। পাশাপাশি ওই যে আমার মনে হয়, আমি জানি না হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ আছে কিনা, সেই জায়গাটা আমাদের যেই জায়গাগুলোতে নক করা দরকার, সেটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে শুরু হোক, হাসপাতাল হোক, এই জায়গাগুলোতে আমরা আরো মানে জরুরি তাদের মনোযোগ আশা করব। শুধু এইটাই না, ইনফ্যাক্ট এই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকারি ভাবে যেই মানুষ তো তাৎক্ষণিক সাপোর্টটা দিতে পারবে, কিন্তু ধরেন লং টাইম আগামী 2 মাস 3 মাস চলবে এই ক্রাইসিস, এবং শীতে গিয়ে এই ক্রাইসিসটা আরেকটা রূপ নিবে। এইটা তো আমাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আমি দাবি জানাবো যেসব মন্ত্রণালয় বা যেসব সেক্টর এটার সাথে যুক্ত, তারা আর একটু সচেতন হওয়া, এই সাপে কাটার চিকিৎসাকে আরো বেশি মানে সহজ যেন হয়, যেন মানুষের কাছে অন্তত মানে সাপ মানুষের আশেপাশে না আসে। যদি ওই যে কি যেন একটা ওইটা শুনলাম যে ওইটা নাকি কাজ করে না, এটা নাকি একেবারে একটা সো ওইটা না, আমার বলছে যে এটা প্রপার কোনো ওয়ে আছে কিনা সেটা বের করা, এবং মানুষকে সচেতন হওয়া। এবং সাপ দেখলেই আবার মেরে ফেলার এই প্রবণতাও যেন মানুষের মধ্যে না আসে, কারণ এটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সাপ একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমাদের প্রয়োজন। তো আমার মনে হয় যে এটা সময়ের উপর ছেড়ে দেয়, এবং সবার সচেতন হওয়া ছাড়া এবং সব মহল থেকে এটার জন্য দায়িত্ব নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এটা দায়িত্ব নিতে হবে, সবাইকে সচেতন হতে হবে। একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি, ধরেন এই বন্যার মধ্যে তো বাড়িঘর তো গেলই, কিন্তু আমাদের মা বোনেরা মানে গ্রামের মা চাচিরা যেটা করতো, বাড়ির পাশে একটু সিম গাছ, একটু লাউ গাছ, একটু এই যে মানে মৌসুমী সবজিগুলো যে চাষ করতো, সেগুলো তো সব গেল খেতে, মানে বীজতলা ডুবে গেছে, বীজতলা নষ্ট হয়ে গেছে। যেইটা হবে যে ধান বোনার জন্য ধানের চারা পাবে না, যেই গাছটাতে লাউ ধরার কথা ছিল সেই গাছটা আজকে নাই, যেই গাছটাতে শিম আজকে ধরার কথা ছিল সেটা নাই। এই বীজতলাগুলোকে আবার নতুন করে তৈরি করা, নির্মাণ করা, সেখানে পর্যাপ্ত বীজের সরবরাহ দরকার আমার মনে হয়। পাশাপাশি যেমন আমার খুব ভালো লাগছে যে বাকৃবিতে ওখানকার শিক্ষার্থীরা মানে বীজতলা তৈরি করছে, যে ধান এই বন্যার পরপরই যেন বীজ সরবরাহ করতে পারে। তো আমার কথা হচ্ছে এইরকম মানে যে যার জায়গা থেকে, যার সেক্টর থেকে সে সচেতন ভাবে যদি কাজগুলোর জন্য আগায় নেয়, এবং গভর্নমেন্ট যদি সেইখানে এই এই মানুষের এই সাপোর্ট গুলোর সমানভাবে ডিস্ট্রিবিউট করতে পারে, যেখানে যেটা দরকার, সেই তথ্যগুলো যদি দেয় যে না অমুক এলাকায় আসলে এটা দরকার, সরকারিভাবে এটা যাচ্ছে কিন্তু সরকারিটা মানে যথেষ্ট না, তাইলে যারা ভলেন্টিয়ারলি যারা দিতে চাচ্ছেন তারা এইটা পাঠান। এই কাজটা সরকার করতে পারে। এই যেই গভর্নমেন্ট এখন তৈরি হয়েছে তাদের এই দায়িত্বটা অন্তত নেওয়া উচিত, এবং এইটা তাকে প্রুফ করার এখনই একটা সময়, যে এই মানুষের জন্য যেই সরকারকে আমরা মানে সরকারকে আমরা হটিয়েছি, সেই সরকারের চেয়ে এই সরকার যে ভালো সরকার, এইটা কিন্তু আরেকটা সুযোগ। সো সরকারকে এখানে অনেক বেশি সচেতন এবং সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এবং মানুষ যেমন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছিল না, এর মধ্যে দিয়েও মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেইভাবে এই সময়টাকে করেছে, এইটা সরকারের জন্য কিন্তু এক ধরনের আশীর্বাদ, যে সাধারণ মানুষ আপনাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। এখন আপনি সাধারণ মানুষের পাশে যেইভাবে দাঁড়ানোর কথা, আপনি সেই দায়িত্ব নিয়ে দাঁড়ান। কারণ আমরা সাধারণ মানুষ 2, 4, 5 দিন, 7 দিন, 10 দিন আমি ভলেন্টিয়ারি সার্ভিসটা দিতে পারবো, কিন্তু লং টাইম আমার পক্ষে যদি আশা করে, এটা কিন্তু ভুল হবে। এই জায়গাটা সরকারকে দায়িত্ব নিতে হবে, তার হাসপাতাল, তার স্কুল, তার কলেজ, তার মাদ্রাসা, তার রাস্তাঘাট, তার প্রশাসন যা আছে সবাইকে সমানভাবে ব্যবহার করে এই দুর্যোগকে মোকাবেলা করতে হবে। এটা হচ্ছে আমার কথা। ধন্যবাদ আরিফ।
এই দুর্যোগটা আসলে সবাই মিলেই মোকাবেলা করতে হবে এবং সরকারকে এখন ধীরে ধীরে দায়িত্ব নিতে হবে দ্রুততম সময়ের মধ্যেই। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সুমন ভাইকে এবং নাইমকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।